17 বছর 8 মাস বয়সের মেয়েটার সঙ্গে এক প্রকার জোর করেই আমার বাবা মা বিয়েটা দিল। আমি বাসর ঘরে এসে দেখি মেয়েটা ঘুমিয়ে গেছে। আমার রাগ হলো, কিন্তু কিছু বললাম না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও বাবা মার কথায় আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। মনে হলো জীবনের সুখ হয়তো হারিয়ে ফেলেছি। বিছানায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। চোখটা লেগে এসেছিল। হঠাৎ আমি অনুভব করলাম মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। 440 ভোল্টের বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। তার শরীর থেকে এত সুন্দর একটি ঘ্রাণ আসছিল যা আমাকে পাগল করে দিচ্ছিল। আমার শরীর আরো বেশি ছোঁয়া পেতে চাইছে। আমি নিজে যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তারপর এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম যে মেয়েটা অনেক ছোট, এসবের জন্য তার শরীর এখনো তৈরি নয়, হিতে বিপরীত হতে পারে। পরের দিন সকালবেলা উঠে দেখলাম আমার নাবালিকা বউ রান্নাঘরে মায়ের সাথে রান্না বান্নার কাজ করছে। তাদের দৃষ্টি আকর্ষণ করে বললাম, আমার খিদে পেয়েছে। আমার মা হাসি মুখে বলল, একটু সময় দে বাবা, রুমে খাবার নিয়ে যাচ্ছে বৌমা। মনে মনে বললাম, এই মেয়ে নাক টিপলে হয়তো দুধ বের হবে। সে আবার বৌমা। রুমে এসে অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার বউ খাবার নিয়ে আসছে। এই নেন আপনার নাস্তা। মেয়েটা কষ্ট করে নিয়ে এসেছে, তাই ভদ্রতা করে বললাম, তুমি খেয়েছো? না, এখনো খাইনি, একটু পরে খাবো। বসো, একসঙ্গে খাবো দুজনে। কথাটা শুনে মেয়েটা একবার আমার দিকে তাকালো। আমি একটু লজ্জা পেয়ে ভাবলাম একটু বাড়াবাড়ি করে ফেললাম নাকি। মেয়েটা আমার পাশে বসলো। তারপর আমার খাবার থেকে দুজনে ভাগ করে খেলাম। নাবালিকা বউ নিয়ে বেশ সুন্দর যাচ্ছিল দিনগুলি। হঠাৎ একদিন রান্নাঘরে কাজ করার সময় সে অসুস্থ হয়ে পড়ে গেল। ভাগ্য ভালো আমিও বাসায় ছিলাম, তাই মায়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি রান্নাঘরে পড়ে আছে মেয়েটা। তারপর সবাই মিলে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার বউয়ের ব্লাড ক্যান্সার হয়েছে। কথাটা শুনেই আমার মা কান্না জুড়ে দিল। আপনারা শক্ত হন। আমি বললাম, কিভাবে চিকিৎসা করা যায় ডাক্তার সাহেব? ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বলল, দুঃখিত, সর্বোচ্চ 6 মাস এই পৃথিবীতে বেঁচে থাকবে সে। এখন আর কিছু করার নেই, ওনার একটু যত্ন নেবেন প্লিজ। আমার বাবা বলল, ডাক্তার আপনি যা বলছেন শিওর হয়ে বলছেন তো? মেয়েটার বয়সই বা কত? ডাক্তার আবারও বলল, আমি বুঝতে পারছি রোগীর বয়স কম, তাই হয়তো আপনাদের কাছে বিষয়টা মেনে নেওয়া কঠিন। বাবা মাকে আর কি সামলাবো? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি করব ভেবে পাচ্ছি না। এরপর একদিন রাতে ঘরে বসে ভাবছি বিয়েটা মা বাবার কথায় বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু প্রতিদিন মেয়েটার এত যত্ন আর সেবা তার প্রতি আমাকে দুর্বল করে দিয়েছে। আপনার কি মন খারাপ? মেয়েটা কখন পাশে এসে দাঁড়িয়েছে আমি খেয়াল করিনি। মন খারাপ হলে মনের কথা শেয়ার করতে হয়, তাহলে কিছুটা হালকা হয়। অল্প বয়সের মেয়েটার পাকা পাকা কথাগুলোর জন্য হয়তো আরো বেশি মায়া লাগে। তাকে ধরে পাশে বসালাম। তারপর জিজ্ঞেস করলাম, এই কয়দিনে তোমাকে আমি একবারও ছুঁয়ে দেখিনি, খুব একটা ভালো করে কথাও বলিনি, তোমার কি খারাপ লেগেছে? মেয়েটা হাসি খুশি ভাবে বলল, আপনারা সবাই আমার সাথে যেভাবে কথা বলেন, আদর করেন, আমার মনে হয় আমি আমার ঘরেই আছি। মায়ের থেকে শুনেছি আপনি ইলিশ মাছ পছন্দ করেন, তাই বাবাকে বলেছিলাম ইলিশ মাছ আনতে বাজারে গেলে। আমি রান্না করেছি, অনেক রাত হয়েছে, আসুন খেতে দিচ্ছি। সে চলে যেতে চাইলেই তার হাতটা ধরে বললাম, তোমার হাতে যে আর বেশি সময় নেই সেটা কি তুমি জানতে পেরেছো? বাবা বুঝিয়েছে, কিন্তু তাতে কি? যে কদিন আছি সে কদিন না হয় আপনাদের সাথে হেসে গেলে কাটাবো। সে চলে গেল আর আমি ভাবছি এত অল্প বয়সে মেয়েটার দারুণ ম্যাচুরিটি। এত সহজভাবে কথাটা হয়তো আমিও বলতে পারতাম না। আরেকদিন আমি ঘরে আসতে মেয়েটা দরজা খুলে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আজ মায়ের জন্মদিন, কেক এনেছি, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যাই গিয়ে সব রেডি করি। আমি ভাবলাম মেয়েটা টাকা কোথায় পেলো, তাছাড়া মায়ের জন্মদিন সে কি করে জানলো? বাবা এসে বলল, সেদিনও ঘরের কাগজপত্র ঠিকঠাক করতে গিয়ে আইডি কার্ড দেখতে পেয়েছে তোর মায়ের জন্মদিন। সেদিনই আমাকে বলে রেখেছিল আমি যেন একটা কেক নিয়ে আসি। মেয়েটার কথা না রাখে পারলাম না। আমি বললাম, ভালো করেছো, যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি যাচ্ছি। তারপর এলো সেই দিন। আজ 6 মাস হওয়ার আগেই আমার স্ত্রী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তার মৃত লাশের সামনে বসে ভাবছি আজ পর্যন্ত তার সঙ্গে শারীরিক মেলামেশা করিনি সে ছোট্ট বলে। একবারও তাকে বুকে জড়িয়ে আদর করা হয়নি, একবারও বলা হয়নি তুমি সত্যিই আলাদা, সবার থেকে আলাদা। ভেবেছিলাম তার একটু বয়স হোক, কিন্তু কে জানতো তার একটু বয়স হলেই সে আমাকে ছেড়ে চলে যাবে। আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই তার মৃত্যুতে স্তব্ধ হয়ে বসে আছে। এক সপ্তাহ পরে আমি অফিসে গেলাম। আমার কেবিনে ঢুকে টেবিলে পড়ে থাকা ময়লা ফাইলগুলো সরিয়ে বসতেই পিয়ন এসে বলল, কেমন আছেন আশিক স্যার? আপনি তো অনেকদিন পর এলেন। এই তো আছি, তুমি কেমন আছো? যতই বলেন আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনি ভালো নেই। খবরটা আমি শুনেছি। এত অল্প বয়সে এমন একটা ঘটনা আসলেই খারাপ লাগে। আমি কথা ঘুরাবার জন্য বললাম, এমডি স্যার কোথায়? আপনি তো এতদিন অফিসে আসেননি। আমাদের আগের এমডি স্যার চাকরি ছেড়ে দিয়েছেন, এখন একজন ম্যাডাম এসেছে। ও আচ্ছা, এবার চলেন। কোথায়? ম্যাডামের রুমে। আমাকে আগেই বলে রেখেছিল আপনি আসতে যেন নিয়ে যায়। আচ্ছা চলো। ম্যাডামের রুমে ঢুকে চোখ কপালে উঠলো। এ কি করে হয়? ম্যাডামের চেহারা হুবহু আমার মৃত স্ত্রীর সাথে মিলে যাচ্ছে। সে একই হাসি। কান থেকে মোবাইল নামিয়ে বললেন, সুমন তুমি যাও, পিয়ন চলে গেল। আপনার খবরটা আমি শুনেছি, আজকে জয়েন করেছেন? জি ঠিক আছে, আমি এখানে এসেছি 5-6 দিন হয়েছে, মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি। তারপরও আপনার কাছে যা যা আছে ফাইলগুলো আমাকে বুঝিয়ে দেন। উনি আমার সাথে কথা বলেই যাচ্ছেন, কিন্তু আমি এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছি। দুটো মানুষের চোখের ভাষা কি করে
এক হতে পারে। আমার এখনো মনে হচ্ছে আমি আমার স্ত্রীকে দেখছি, তার দিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হয়ে গেছি। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন। এই যে শুনছেন? সম্বিতি ফিরে পেয়ে বললাম, জি শুনতে পাচ্ছি, বলুন। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান, এখন না হয় আর কথা না বলি, যদি সম্ভব হয় লাঞ্চের পরে ফাইলগুলো নিয়ে আসবেন। আমি আচ্ছা ঠিক আছে বলে চলে যেতে চাইলাম, আবারও পেছন ফিরে তাকিয়ে রইলাম। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর একটু হাসলেন। সেই হাসির কারণটা আমি অনেক চেষ্টা করে বুঝতে পারছিলাম না। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভিক।